বিসমিল্লাহির রহমানির রহিম। গণঅভ্যুত্থানের পরও প্রবাসী ইস্যু কেন উপেক্ষিত? এই নিয়ে আজকে প্রতিবেদন লিখেছে মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার, যিনি নর্থ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তো প্রবাসী ইস্যু আমাদের দেশের মনে হয় যে অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি কিন্তু প্রবাসী ইস্যু। তবে দেখা যায় যে বরাবরই এই ইস্যু নিয়ে সকল ক্ষেত্রেই একটা উপেক্ষার সৃষ্টি হয়েছে। এই প্রবাসীরা যেমন আমাদের দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড বলা যায়। অন্যদিকে আমাদের কিছুদিন আগে যে একটা অভ্যুত্থান হয়ে গেল দেশের গণ অভ্যুত্থানে, সেখানেও কিন্তু প্রবাসীদের ভূমিকা ছিল ব্যাপক। তারা বিশ্ব দরবারে আমাদের এই বিক্ষোভকে মানে বৈশ্বিক বিক্ষোভে রূপান্তর করার জন্য প্রচুর ভূমিকা পালন করেছে। এবং তখন কিন্তু তারা রেমিটেন্স পাঠানো বন্ধও করে দিয়েছে, বিভিন্নভাবে তারা তাদের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। সুতরাং দেখা যায় যে একদিকে যেমন আমাদের অর্থনৈতিক দিক থেকে তাদের গুরুত্ব অনেক বেশি, অন্যদিকে আমাদের এই গণঅভ্যুত্থানেও কিন্তু তাদের গুরুত্ব অত্যন্ত বেশি ছিল। কিন্তু কিন্তু আমাদের দেশের যেই বর্তমানে দুইটা বড় দল, একটা হচ্ছে বিএনপি এবং একটা জামাতে ইসলাম, তারা তাদের ৩১ দফা এবং ৪১ দফার মধ্যে যেরকম সংস্কারের পরিকল্পনা করেছে, সেখানে কিন্তু প্রবাসীদের বিষয়ে কোনো ইস্যু, কোনো ব্যাপার অন্তর্ভুক্ত করেনি। এটা কিন্তু কি আসলে খুবই হতাশাজনক যে প্রবাসীর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রবাসীদের ব্যাপারটা নিয়ে আসলে এটা বরাবরই যেমন উপেক্ষিত হয়েছে, দেশের এত বড় চেঞ্জের পরেও তাদের বিষয়টা নিয়ে তাদের কোনো টনক নড়েনি। আসলে এটা হয়ে যায় কি যে আমাদের দেশের যে অর্থনৈতিক মেরুদণ্ড যারা প্রবাসীরা, তাদের প্রতি একটা বিশ্বাসঘাতকতার মতো। এই বিশ্বাসঘাতকতার কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের দেশে প্রতি বছর এভারেজ ধরে ২০-২১ বিলিয়ন ডলার তারা পাঠিয়ে থাকে। এবছরও প্রায় ২৭ বিলিয়ন ডলারের মতো তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠিয়েছে। আমরা জানি আমাদের দেশের অর্থনীতিতে রপ্তানির পরিমাণ অনেক বেশি, আমদানি কম। আমদানির পরিমাণ বেশি, রপ্তানি কম। তো এতে দেখা যায় যে একটা গ্যাপ সৃষ্টি হয়। আমাদের কিন্তু বৈদেশিক ডলার সংকটের মধ্যে পড়ি। সেই সংকটটা কাটানোর জন্য আমরা কিন্তু এই রেমিটেন্সটাকে ব্যবহার করি। আর যদি এই রেমিটেন্স না থাকতো, আমাদের দেশ কিন্তু দেউলিয়া যে কোনো সময় হয়ে যেতে পারে। তো এই রেমিটেন্সটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জিডিপির প্রায় ৬%। সুতরাং বলাই যায় যে এটা আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড বর্তমানে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা বা দেশের অন্যান্য পরিকল্পনাকারীরা এই জিনিসটাকে খুব বেশি উপেক্ষা করছে, যেটা কিনা কি আসলে বিশ্বাসঘাতকতার সামিল হচ্ছে। শুধুমাত্র যে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয়, এটা ভোটার হিসেবে একটা গুরুত্বপূর্ণ। এর কারণ কি? কারণ আমাদের দেশে প্রায় ১,৫০,০০,০০০ বা তারও বেশি প্রবাসী রয়েছে, এবং তার সাথে যদি পরিবারের সদস্য সংখ্যা যোগ করি, তাহলে প্রায় ৪ কোটির মতো মানুষ সরাসরি এই প্রবাসী দ্বারা সম্পৃক্ত। তা ৪ কোটির মধ্যে ভোটারও তো আছে অর্ধেকের মতো। তো এই এত পরিমাণ ভোটার, তাদের ব্যাপারে যদি কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা না হয়, তাহলে তাদের মনে কি একটা ক্ষোভের সৃষ্টি হবে। তো আলটিমেটলি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও যদি দেখা যায়, তাহলে কিন্তু ভোটারদের প্রতি আস্থা রাখার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে প্রবাসীদের ব্যাপারটা বোঝা, তাদের ত্যাগ তিতিক্ষার কথা বোঝা। ইতিমধ্যেই তারা দেশের জন্য অনেক ত্যাগ করেছেন। আসলে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তারা যেমন দেশ ছেড়ে, দেশের মায়া ছেড়ে অনেক কষ্ট করে বিদেশে থেকে টাকা পাঠাচ্ছে, এদের যেমন তাদের পরিবারের স্বাবলম্বী হচ্ছে, অন্যদিকে কিন্তু কি দেশেরও বিশাল উপকার হচ্ছে। তো এই দিকটা কিন্তু আসলে নজরে আনা উচিত। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে অভিবাসন নীতি উপেক্ষা থেকে সৃষ্টি অর্থনৈতিক ঝুঁকি। এই যে এত পরিমাণে আহ ডলার আমাদের দেশে আসছে, এটা কিন্তু আরো বেশি আসার কথা। বাকি ডলারটা কি হয়? বাকি ডলারটা হুন্ডির মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে চলে আসে দেশের মধ্যে। এই যে হুন্ডি প্রথাটা, এই টাকাটা কিভাবে দেয়? এটা আসলে দুর্নীতি, লুটপাট বা অন্যান্য অনৈতিক কার্যবলী, টাকা পয়সাগুলো মাদক, মানব পাচার ইত্যাদি অবৈধ কার্যক্রমকে আরো উস্কে দেয় এই হুন্ডির মাধ্যমে টাকাটা আসা। সুতরাং অভিবাসন নীতিটাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে এটা যে শুধুমাত্র অর্থনৈতিক দিয়ে লস তাও না, এটা আসলে সামাজিক বিভিন্ন অপরাধকেও বাড়িয়ে দেয়। আমাদের দেশের কারাপশনে অনেক বেশি উপরে, তো কারাপশনটাকেও এটা কি দিন দিন বৃদ্ধি করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমাদের দেশের থেকে যখন একটা লোক ঋণ করে বাইরের দেশে যায়, বাইরের দেশে যায়, তারা কিন্তু একটা ঋণ চক্রের মধ্যে পড়ে যায়। একটা ঋণ করে যায়, হিউজ অ্যামাউন্টের ঋণ, ১০ থেকে ১৫ লাখ টাকা ঋণ করে যায়, এবং সেই ঋণ শোধ করতে করতেই তার মানে বিদেশ যাত্রার দীর্ঘ বছর সময় কেটে যায়। দেশে এসে আবার যে শূন্য অবস্থায়, সেই শূন্য অবস্থায় হয়ে যায়। এই যে একটা চক্র, এই চক্রকে থেকে মুক্ত করার জন্য আসলে ভালো একটা প্ল্যান দরকার। পরবর্তীতে আরেকটা বিষয় থাকে যে তারা যখন দেশে ফেরার পর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, তারা আসলে তখন করবে কি? তখন তো একটা বেকারত্ব সৃষ্টি হয়। এইটা যাতে না হয়, এই ধরনের নীতিগুলো আসলে আমাদের প্রণয়ন করা দরকার। নাইলে কিন্তু এটা কি গুরুতর একটা সমস্যা সৃষ্টি হবে, একটা গুরুতর সমস্যা সৃষ্টি করবে। সুতরাং আমাদের
এই নীতির দিকে খেয়াল রাখা উচিত। প্রবাসীরা কিন্তু আসলে আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনার জায়গা। এই যে যুক্তরাজ্য, কানাডার মতো দেশে, উন্নত দেশগুলোতে প্রবাসীরা প্রচুর পরিমাণে সেই সকল দেশ থেকে টাকা পাঠায়। শুধু টাকা পাঠানো না, সেই সকল দেশের সাথে ভালো সম্পর্কের ক্ষেত্রেও কি প্রবাসীরা খুব ভালো হেল্প করতে পারে আমাদেরকে। প্রবাসীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিভিন্নভাবে লবিং করতে পারে, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি, কূটনৈতিক ক্ষেত্রেও প্রবাসীরা প্রভাব ফেলতে পারে। এই দিকটাও কিন্তু কি আমাদের এই দিকে সুযোগটা নেওয়া দরকার। যদিও এই দিকটা কি করতে পারি না, আমরা সুযোগটা ঠিকমতো নিতে পারি না। আর এই সুযোগ যদি ঠিকমতো নিতে পারি, আমাদের দেশের উন্নয়নে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। অভিবাসীদের উপেক্ষা মানে মানবাধিকারের প্রতি অবজ্ঞা। এটা একটা বিষয় যে আমাদের প্রায় সময় দেখা যায় নারী অভিবাসীরা বিভিন্ন শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাইরের দেশে যাচ্ছে, এক কথা বলে নিয়ে যাচ্ছে, তাদের বিভিন্ন অনৈতিকতার কাজের অফার দিচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করছে। আমরা কিন্তু তাদের বাইরের দেশে সঠিক বাসস্থান সেটার ব্যবস্থা ঠিকমতো নিশ্চিত করতে পারি না। তো এইভাবে কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘন হয়। এই ব্যাপারে কিন্তু আসলে সরকারের প্রচুর পরিমাণে সচেতন হওয়া উচিত যে প্রবাসীরা যাতে এই মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয়। তাহলে কিন্তু তারা আস্থা হারিয়ে ফেলবে, তারা মোটিভেশন হারিয়ে ফেলবে। আমাদের দেশের অন্যান্য দেশ থেকে আমাদের দেশের শিক্ষা, আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, যদি আমরা তিউনিসিয়ার দিকে তাকাই, আরব বসন্তের পরে তারা কিন্তু এই প্রবাসীদের নিয়ে একটা ব্যাপক একটা প্রোগ্রাম চালিয়েছে। তাদের প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রেখে একটা শক্তিশালী নীতি প্রণয়ন করেছে। এর ফলে কিন্তু তাদের কি তাদের দক্ষ যে প্রবাসী ছিল পেশাজীবীরা, তাদেরকে দেশে ফিরিয়ে এনে দেশের কর্মকাণ্ড আরো তড়িৎ গতি করেছে, উন্নয়নের গতি আরো বাড়িয়ে দিয়েছে। আমরা যদি ফিলিপাইনের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে কি ফিলিপাইনে একটা বার্টিক সায়েন্টিস্ট প্রোগ্রাম আছে। এখানে হচ্ছে জাতীয় উন্নয়নে তারা অংশগ্রহণের সুযোগ পায়। কারা? প্রবাসী দক্ষ পেশাজীবী যারা আছে, যারা প্রবাসী থেকে দক্ষ হয়ে এসেছে অনেক কর্মকাণ্ড করে, তাদেরকে আসলে তাদের এই দক্ষতার একটা জায়গা করে দেওয়া। এখন আমাদের দেশে থেকে একটা লোক বাইরের দেশে গেল, কাজ বাজ করলো, অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছে, কিন্তু এই দেশে আবার ফিরে এসে তার দেখা যায় বেশিরভাগই অটোরিকশা নিয়ে বের হয়ে পড়ছে। কিন্তু তাদের যে একটা অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। ফিলিপাইনে এরকম একটা ফোরাম আছে যাতে বাইরের দেশের থেকে এরকম দক্ষ পেশাজীবীরা তাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারে। আমাদের দেশেও এটা করা উচিত। ওই দেশে পাশাপাশি ওভারসিজ ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেখানে কি প্রবাসীদের কল্যাণের জন্য আর্থিক সহায়তা দান করে থাকে, প্রশিক্ষণ এবং পুনর্বাসন করে থাকে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কাজগুলো করে থাকে। এই জন্য দেখা যায় এই সকল দেশে আসলে প্রবাসী আয়ও অনেক বেশি। যদি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করি, তারা প্রবাসী ভারতীয় দিবস পালন করে, একটা দিবসকে প্রবাসীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার জন্য। তাদের বিনিয়োগ দিন দিন বাড়ছে প্রবাসী ক্ষেত্রে, এবং প্রবাসী ক্ষেত্রে বিনিয়োগ বাড়ার মাধ্যমে কি দক্ষ শ্রমিক তারা তৈরি করতে পারছে। ফলে বৈদেশিক আয়ও কি আরো বেশি শক্তিশালী হচ্ছে তাদের। এই সকল উদাহরণ থেকে বোঝা যায় কি আসলে আমাদের প্রবাসীদের জন্য অর্থনৈতিক একটা কৌশল প্রণয়ন করা দরকার দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য আমাদের অভিবাসন ইস্যুকে আরো কৌশলগত বিনিয়োগ, প্রবাসীদের সাথে গভীর সম্পর্ক নিশ্চিতে একটা টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। রাজনৈতিক দলগুলো এজেন্ডায় যা অন্তর্ভুক্ত হতে পারে। এখন আসি যে রাজনৈতিক দলগুলোর এজেন্ডায় কি আসতে পারে। তার আগে একটু একটা কথা বলে রাখি যে বিশ্বের 10টা কান্ট্রি আছে, টপ 10 কান্ট্রি যারা হাইয়েস্ট রেমিটেন্স পেয়ে থাকে। ভারত 129 বিলিয়ন ডলার, প্রায় 129 বিলিয়ন ডলার। এরপরে আছে মেক্সিকো 68 বিলিয়ন ডলার, তারপরে চায়না 48 বিলিয়ন ডলার। ওই যে ফিলিপাইনের কথা বললাম একটু আগে, ফিলিপাইন প্রায় 40 বিলিয়ন ডলার। তার মানে কি অনেক বেশি আগানো আমাদের থেকে। পাকিস্তান আমাদের থেকে আগানো 33.2 বিলিয়ন ডলার। বাংলাদেশ 26 বিলিয়ন ডলার। তার মানে কি আমরা যদি প্রবাসীদের ওই ব্যবস্থাটা করতে পারি, যেটা কি তাদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি, আমরা কি করতে পারি, আমরা এই অবস্থাকে আরো উন্নয়নের দিকে নিতে পারি। আমরা যদি এক নজরে আমাদের প্রবাসীর আয়টা দেখি যে 2013 সালে ছিল কোথায়, 13.8 বিলিয়ন ডলার, সেটা দিন দিন বাড়তে 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 2024 সালে এখন প্রায় 27 বিলিয়ন ডলারের কাছাকাছি চলে এসেছে। এটা আমাদের জন্য একটা বিশাল মাইল ফলক। আমরা যদি হুন্ডিটাকে বন্ধ করতে পারি, এটা হয়তোবা 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সুতরাং আমাদের এই এই নীতিগুলো বাস্তবায়নের সাথে সাথে আমাদের হুন্ডি নীতিটাকে রোধ করতে হবে, এইদিকেও সচেষ্ট হতে হবে। এবার আসি যে প্রবাসীদের জন্য আসলে রাজনৈতিক দলগুলো কি কি কাজ করতে পারে। রাজনৈতিক দলগুলো যে কাজগুলো করতে পারে, সেটা প্রথমত যেটা তারা করতে পারে, অভিবাসন ও প্রবাসী সম্পর্কিত একটা অগ্রাধিকার দিতে হবে। এবং এই অগ্রাধিকারের জন্য তাদের যে ইশতেহার দেয় না, নির্বাচনী ইশতেহার,
স্পষ্টভাবে সেখানে তুলে ধরতে হবে তাদের জন্য আসলে কি ধরনের তাদের অধিকার রাখবে, তাদের মর্যাদা সুরক্ষায় আইনি কাঠামো কি হবে। প্রথম কথা হলো তাদের একটা নির্বাচনী ইশতেহার দিতে হবে এই জন্য। দ্বিতীয়ত দ্বিতীয়ত নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে একটা দেশে আমি লোক পাঠালাম, তারা যেন নিরাপদ থাকে, তাদের যাত্রাটা যেন ওই যে অত্যাধিক খরচ দালালের মাধ্যমে এটা যেন না হয়। এই জন্য দ্বিপক্ষীয় চুক্তি করতে হবে অন্যান্য দেশগুলোর সাথে, কোন দেশে আমাদের রেমিটেন্স বেশি আসে, কোন দেশে লোক বেশি যাচ্ছে, এবং ডাইভার্সিটি বাড়াতে হবে। শুধুমাত্র সৌদিতে গেল বা মধ্যপ্রাচ্যের দেশগুলো গেল তা না, ইউরোপের ভালো ভালো কান্ট্রিতে সাথে যেতে পারে, আমেরিকার দিকে যেতে পারে। এই সকল দিকটাও আমাদের কি লক্ষ্য রাখতে হবে। তারা যেন ন্যায্য মজুরি পায়, তারা যেন নিরাপদ কর্মপরিবেশ পায়, আইনি সুরক্ষা পায়, এই ব্যাপারে যে নিশ্চিত করতে হবে। তাহলে তারা আরো বেশি আগ্রহী হবে প্রবাসে থাকার জন্য। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। তৃতীয়ত অভিবাসনকে প্রশাসনিক কাঠামোর মধ্যে প্রতিষ্ঠানিকরণ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে তাদের জন্য, কোনো নিয়ম নীতি করা না, সেটাকে সবসময় পর্যবেক্ষণে রাখার জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে, যাতে কাজটা আরো ত্বরান্বিত হয়। তাহলেই দেখা যাবে কি বিভিন্ন চ্যালেঞ্জ থাকে সেগুলো সমাধান দ্রুত হবে। এবং চতুর্থত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে একজন যোগ্য এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, যে কিনা কি প্রবাসীদের এই অধিকারটা সুনিশ্চিত করবে, প্রবাসীদের ব্যাপারটা সুনিশ্চিত করবে। তাহলেই দেখা যাবে কি আমাদের দেশের যে লাখো লাখো মানুষের জীবনে একটা বিরাট প্রভাব আসবে, একটা উন্নয়নের ছোঁয়া চলে আসবে, এবং আমাদের দেশটা আসলে দিন দিন উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাবে। এজন্য আমাদের একদিকে যেমন রাজনৈতিক একটা অগ্রাধিকার বা একটা স্টেপ নেওয়া প্রয়োজন, অন্যদিকে প্রশাসনিক দিক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন প্রয়োজন, প্রবাসীদের যাতে মর্যাদা এবং তাদের নিরাপদ একটা অবস্থার আমরা নিশ্চিত করতে পারি। এটাই আমাদের বর্তমানে চাওয়া আর কি। ধন্যবাদ সবাইকে।